আসসালামু আলাইকুম। দর্শকবিন্দু, আপনারা শুনলে অবাক হবেন, এমন মর্মান্তিক ঘটনা কি করে করতে পারে। 70 বছর বয়সী মমতাজ বেগমকে তার আপন নাতনি নিজ হাতে হত্যা করেছে শুধু স্বর্ণের লোভে। তাহলে আমরা মূল ভিডিওতে যা দেখি কি ঘটনাটা ঘটেছে। পুলিশ ব্রিফিংয়ে সব আলোচনা করা হয়েছে। আচ্ছা, তার সাথে আমাদের এটার আগে আমি একটু বলি। ইয়ার আগে এটা আনঅফিসিয়ালি বলি। আমি আসার পরেই আমি যেখানে আচ্ছা আমরা আমরা আমি আসার পরেই আমরা প্রথম যাদের সাথে কথা বলেছি সেটা হলো আপনাদের সাথে প্রথম মিটিং করেছি। এবং আমার মনে হয় যে নাটোরের ইতিহাসে এত সংখ্যক লোক পুলিশ অফিসে ইন্টারাকশন হয়েছে কিনা সন্দেহ আছে। এবং ইমিডিয়েটলি আমরা তার পরের দিন কিন্তু আমরা একটা বড় গ্রুপ তৈরি করেছি। তারপরে হলো এবং প্রতিনিয়ত আপনাদের কোশ্চেনের কিন্তু হইলে আমি অ্যান্সার দিচ্ছি। এবং আমি কোথাও গেলেও আমি জানাচ্ছি যে যেমন গতকালকে একটা খুবই চমৎকার প্রোগ্রাম হয়েছে, হয়তো আপনারা অ্যাটেন্ড করতে পারেন নাই। 500-র মতো স্কাউটের শিক্ষার্থীরা ছিল এবং এই শিক্ষার্থীদেরকে পরে আমি দেখলাম যে আমি নিজেই রাইট আপ করে আপনাদেরকে পাঠাইছি। ভাবলাম যে এর দ্বারা যদি 2-1 জন লোক সচেতন হয়। হ্যাঁ, ওখানে সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা ছিল, আদার্স ছিল, তারা এত প্লিজড ছাত্রছাত্রীরা হয়েছে। আমরা চাই যে আমাদের ইন্টারাকশনটা সবসময় উইন উইন রিলেশনশিপ হবে। আর আমাদের যদি শুনেন, কাজ করতে গেলে ভুল হবে, তাই সব ভুল ধরা যাবে না। আবার সব ভুলে আমরা যারা যদি ইচ্ছাকৃত ভুল হয় সেই ভুলে আমরা অবশ্যই তাদেরকে ধরবো। কিন্তু কাজ করতে যেয়ে যদি অনিচ্ছাকৃত ভুল হয় সেই ভুলগুলো আপনাদেরও অ্যাডজাস্ট করে নিতে হবে। আর আমাদের যদি ইচ্ছাকৃত কেউ ভুল করে আপনারা অবশ্যই কমপ্লেন করবেন। আমরা যেটা আপনারা বলেছেন, আমরা অবশ্যই নেলিকে দায়িত্ব দিয়েছি। আমার মনে হয় যে সেও ব্যস্ত ছিল। আমি বলি যে লাস্ট 3 দিন আমি নিজেই গতকালকে সারা দিন রাত ঘুমাই নাই। তারপরে হলো 1 মিনিটও আমরা ঘুমাইতে পারি নাই। ও সার্কেল এসপি ছুটিতে ছিল বড়গ্রামে। নেলি ওয়াজ রেসপন্সিবল টু আনভেল দিস মার্ডার কেস। তা আপনাদের নিয়ে যে আসলে যে এই যে ইন্টারাকশনটা করবে এই সময়টা সে পায় নাই। তা আমার মনে হয় যে আজকে কালকের মধ্যে এটা খুব দ্রুত সমাধান করবে। হ্যাঁ, আচ্ছা, সুপ্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা 2টা বিষয় আজকে আপনাদের কাছে বলার জন্য আমরা আপনাদেরকে ডেকেছি আপনাদের সাথে যে, এবং এই 2টা বিষয় জেলা পুলিশের একটা বড় সাকসেস বলবো। তো প্রথম বিষয়টা হলো আপনারা জানেন যে বনপাড়ায় একটা ক্লুলেস মার্ডার হয়েছে। একজন 75 বছর বয়সী মহিলা, ধনাঢ্য মহিলা, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এবং আমরা 3 দিনের মধ্যেই আমরা সেই হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করেছি। এবং আমরা যে আসামিকে অ্যারেস্ট করেছি এবং তিনি গতকালকে রাত 11টার সময় শেষ হয়েছে 164 করেছেন যে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মূলত যিনি মারা গেছেন আপনার ভিকটিম মমতাজ বেগম এবং আসামি ফৌজিয়া খাতুন, তারা হচ্ছে প্রতিবেশী এবং তারা হচ্ছে সম্পর্কে অনেকটা দাদি এবং নাতনি। এই নাতনি মাঝে মাঝে তার বাসায় আসতেন। নাতনিরও অনেক ইতিহাস আছে, তারও ব্রোকেন ফ্যামিলি, তারাও ধনাঢ্য পরিবার, কিন্তু সে যার সাথে বিয়ে করেছে সে হচ্ছে পেশায় একজন ইলেকট্রিশিয়ান। এইটা তার পরিবার মেনে নিতে পারে নাই। তো সে যখন আসতো তাকে প্রায় খোটা দিত। তা দাদি এরকম বিকেলবেলা যখন আসছে, দাদি তাকে তার স্বামীকে নিয়ে খোটা দিচ্ছে। তাই খোটা দেওয়ার ফলে সেও ক্ষিপ্ত হয়েছে। সেও তার দাদিকে খুব ভালোবাসতো আর তার স্বামীকেও খুবই ভালোবাসতো। আর ওই মেয়েটার সাথে যেটা হচ্ছে ফৌজিয়ার সাথে তার বাবা মার সম্পর্ক এতটা ভালো ছিল না, কিন্তু দাদির বাসায় যখন আসতো তার মায়ের সাথে দেখা হতো। তা দাদি যখন এটা এরকম একটা, এবং দাদির হাতে সবসময় স্বর্ণের অলংকার থাকতো। মূলত এই অলংকারের লোভও তার মধ্যে ছিল। সে যখন আসতো বাসায় মাঝে মাঝে ছোটখাটো চুরিও করতো। এই জন্য তার দাদি তাকে তার বাসায় আসতে নিষেধ করেছে। সবকিছু নিয়ে তার মনে একটা ক্ষোভ ছিল। তা ওই দিন যখন এই কথা বলেছে, সে তার হাতে ওই পাশেই ছিল আপনার লোহার ধাতব টর্চ লাইট। এই টর্চ লাইট দিয়ে সে তার দাদিকে আঘাত করে নাকে, এবং তার দাদি যখন পড়ে যায় তখন সে ক্রমাগত বেশ কতগুলি আঘাত করে। এবং বেশ কতগুলি আঘাত করার পর তার দাদি যখন গোঙাচ্ছিল, সে তার হাতের এই চুড়ি, তারপরে হচ্ছে আমাদের কানের দুল, গলার চেইন সহ এগুলি সে নিয়ে আসে। এবং নিয়ে আসার পর সে আপনার নাটোর চলে আসে। এখানে সে 2 রাত থাকে এবং তার স্বামীর মাধ্যমে আবার এই যে এই মালগুলো সে নাটোরেই আপনার সোনার দোকানে বিক্রি করে।
এবং বিক্রি করার পর আমরা সেটা নিয়ে গভীর তদন্ত শুরু করি এবং আমাদের এডিশনাল এসপি নেলি, তারপরে এডিশনাল এসপি বড়ইগ্রাম সার্কেল, ওসি বড়ইগ্রাম, তারা চেষ্টা করে, আমাদের ডিবিও এটার সাথে লেগে থাকে। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তারপরে হচ্ছিল বিভিন্ন কৌশল ব্যবহার করে আমরা আসামি ফৌজিয়া ও ওই দিন রাতেই, অর্থাৎ গত পরশুদিন রাতেই সে ঢাকায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। হানিফের কাউন্টার থেকে আমরা তাকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং কালকে সারাদিন জিজ্ঞাসাবাদ করে একদম শেষ বিকেলে আমরা তাকে আদালতে প্রেরণ করি। আমাদের ইচ্ছা ছিল গতকালকেই আমরা আপনাদের সাথে এটা বলবো, দুই একজন হয়তো বা জেনেও গিয়েছেন 164-এর কথা, তা আমরা সেটা বলতে পারি নাই। এরপরে আদালতে সে স্বীকার করে যে সে মূলত এই তার সাথে দুর্ব্যবহার এবং এই যে তার অলংকারের প্রতি একটা লোভ ছিল, এর জন্যই সে দাদিকে সে হত্যা করেছে। তা আমি এইটা হচ্ছে এবং ইতিমধ্যে তার স্বামীকেও একই সাথে অ্যারেস্ট করা হয়েছে। আর স্বর্ণ অলংকার যেগুলি আমাদের কিছু উদ্ধার হয়েছে এবং স্বর্ণ অলংকার বেশ কিছু তার হাতের এইটা এবং এগুলি উদ্ধার হয়েছে। সর্বোপরি এটা আমাদের একটা সাকসেসফুল কেস ছিল। বিষয়টা আপনারা আসছেন, এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা ছিল, ওই 164 হয়েছে তো আদালতে। একটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে গত 1 বছরের যদি আমরা পরিসংখ্যান আপনার কাছে জানতে চাই, তাহলে গত 6 মাস এবং তার আগের 6 মাস এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে মার্ডারের ক্ষেত্রে কি অগ্রগতি এবং উন্নয়ন হয়েছে এবং যে 1 বছরের একটা পরিসংখ্যান আমাদের তুলে ধরতে দিচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে তো আমার কাছে নাই, তারপরে যেটা বলি, যেটুকু আমি এর আগে জেনেছি, আপনারা এই মাসে কিন্তু আমি আসার পর গত 1 মাসে আপনি যদি মানে ক্রিমিনাল মার্ডার ধরেন, সেটা কিন্তু এই একটাই, মানে আপনার এই ক্রিমিনাল মার্ডার। এছাড়া কিন্তু গত 1 মাসে আপনার মার্ডার কেস হয়েছে আরো কয়েকটা, বাট এটা কোর্টে হয়েছে বা আপনার কেউ বলেছে যে তার মুখে বিষ ঢেলে দিয়েছে, কিন্তু এই ধরনের মার্ডার একটাই হয়েছে। এবং আমরা হত্যা মামলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেই। যে কোনো মূল্যে আমি এবং আমার টিম মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা বিধানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, যেটা হলো যে আমরা এই জিনিসটা আমরা হয়তো আপনাকে দোকান দুইটার নাম আমরা যেটা হলো যে বলছি না, এটা নাটোরেরই স্বর্ণপট্টি থেকে এরা একজন আপনার এনআইডি কার্ড ব্যবহার করে সে বিক্রি করেছে। তার সাথে কার্ড চেয়েছে, এনআইডি কার্ড নিয়ে সে সিস্টেম অনুযায়ী করেছে এবং লিগ্যাল প্রক্রিয়া সে করেছে। আমরা তাকে সাক্ষী রেখেছি। সে একেবারে আমরা ওই দোকান থেকে ওই মহিলাই তাকে আমাদেরকে চিনাই দিয়েছে। তাই এই ক্ষেত্রে আমি গতকালকে নাটোরের যারা জুয়েলার্সের মালিক সমিতির এরা আসছিল, আমি তাদেরকে বলেছি যে মানুষ অলংকার আসলেই আপনারা কিনবেন না, আপনারা দেখবেন যে 50,000 টাকার অলংকারটা সে কেন 25,000 টাকায় বিক্রি করছে, তার কি ইন্টেনশন আছে কিনা, প্রপার ডকুমেন্ট রেখে এই বিষয়টা করার জন্য। আমরা প্রাথমিকভাবে এই মাস যখন ঘটনাটা ঘটে, যেহেতু ওই মহিলার ধনাঢ্য পরিবারে, এবং আমরা প্রাথমিকভাবে তথ্যটা পেয়েছিলাম এরকম যে মহিলা একা থাকে, সে হয়তো কোনো কারণে খুঁজতে পড়ে গিয়ে তার এরকম না, মানে প্রাথমিকভাবে এক্স্যাক্টলি কারণই সন্দেহ করবে এবং বড়াইগ্রামে আমাদের জন্য সহকর্মী ওরাও বলছে হাসপাতাল পর্যন্ত নেওয়া হয়েছে। এক্স্যাক্টলি। তো এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমরা যদি ওইটা ধরে রিপোর্টটা করতাম তাহলে কিন্তু এই কুলোটা আর বের হতো না। এটাও আপনাদের ওইটা বললাম যে আমাদের সম্পর্কটা হচ্ছে উইন উইন রিলেশনশিপ। অনেকে চলে গেছে বলছে যে এরকম না, আমাদের আমরা যখন ওই যে হাসপাতালে নেওয়ার পর তার নাকের দিকে যখন আমরা প্রথমে খেয়াল করেছি, এই আঘাতটা দেখে আমি রাতেই নেলিকে পাঠাইছি, আমি বলছি যে তুমি দেখো, তারপর বিষয়টা খুবই সিরিয়াসলি দেখার জন্য বলছি, কারণ পড়ে গেলে তো মরে যাওয়ার কথা না খাট থেকে। সে ছিল আসলে চেয়ারে বসা, তাকে ওই বাড়ি মারছে কয়েকটা, যখন সে চেয়ার থেকে পড়ে গেছে এইভাবে, তারপরে তাকে আবার উঠে সে আরো বেশ কয়েকটা বাড়ি মারছে, তার অনেক রাগ হয়েছে। আমার অফিসও সেটা স্বীকার করেছে। এবং প্রাথমিকভাবে আমরা এইটা একটা যাই, এটা একটা ক্লুলেস মার্ডার ছিল আমাদের। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা যে বিষয়টা বলবো, এটা আপনারা খুব হ্যাপি হবেন। নাটোরের যে একটা বদনাম আমাদের, বিশেষ করে লালপুর এলাকার, এই এলাকায় আপনারা জানেন যে মোবাইল হ্যাকার চক্র, বিকাশ চক্র এবং ইমো হ্যাকার চক্র, এরা বহুদিন যাবৎ তৎপর আছে। এইটা আপনার বিশেষ করে নাটোরের বেশ কিছু ইউনিয়নে, এবং এখানকার অনেক লোকের কোনো পেশা নাই। তা গোয়েন্দা সংস্থা
বেশ কয়েকটা গোয়েন্দা সংস্থা তারা অনেকদিন যাবত এটা নিয়ে কাজ করতেছিল, আমরাও কাজ করছি। তাই এরই ধারাবাহিকতায় আমরা গতকালকে গভীর রাতে প্রায় 2 শতাধিকের উপরে পুলিশ ফোর্স আমরা 2টা ইউনিয়ন ঘেরাও করে ফেলি। আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট ছিল একটা, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কন্টিনজেন্ট ছিল এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ের অফিসার ছিল। আমি নিজে নেতৃত্ব দিয়েছি যে আমরা বেশ কতগুলি টার্গেটে আমরা হিট করি এবং এই সমস্ত প্রতারক চক্র আপনার ব্ল্যাকমেইল করতেছে মানুষের, এবং কখনো তারা পুলিশ, কখনো আর্মি অফিসার, কখনো মেজর, কখনো ডিআইজি অথবা কখনো সচিব, ইভেন মন্ত্রণালয়ের সচিব, এসব উপদেষ্টা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা গভীর রাতে একদম ভোর পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করে আমরা 9 জন হ্যাকারকে আমরা অ্যারেস্ট করি এবং এরা বহুদিন যাবত এই কাজ করে আসছে। আমরা 9 জনের তালিকা সহ আপনাদেরকে দিয়ে দেব এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে লালপুর থানায় 2টা মামলা হয়েছে এবং এর আগেও আমাদের যেমন আরিফ যাকে অ্যারেস্ট করেছি তার বিরুদ্ধে আগেও 2টা মামলা ছিল, এই মোবাইল হ্যাকিং এর মামলা। রুবেল সর্দার এই প্রতারণা, মোবাইল হ্যাকিং, ইমোর মাধ্যমে হ্যাকিং, মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নেওয়া, মানে তারা অনেকেই প্রতিদিনই 2-1,000 টাকা 3,000 টাকা করে ইনকাম করে, এটা তারা নিজেরাও বলেছে। রুবেল সর্দারের বিরুদ্ধে 4টা মামলা আছে, মারুফের বিরুদ্ধে 3টা মামলা আছে। আমরা এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চকেও জানিয়েছি। আমরা এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা সিআইডিকেও জানাচ্ছি যে তাদের কোনো ইনকাম নাই, বাট তারা কিভাবে এই বিল্ডিং টিল্ডিং বানাচ্ছে, তারা কি মানি লন্ডারিং করছে কিনা, এ বিষয়েও আমরা সিআইডিকে একটা অফিসিয়ালি চিঠি দেব জানানোর জন্য। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে এরা অনেক মোবাইল ইউজ করে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 35টা মোবাইল আছে। তা আমার মনে হয় যে আমরা যদি আরো মানুষের বাড়ি তল্লাশি করতে পারতাম। এবং এরা সবাই রাত্রে 2টা-3টা পর্যন্ত এই কাজ করে, 3টার পরে এরা ঘুমাইতে যায়। এবং এর জন্য কিন্তু গোয়েন্দা সংস্থা অনেক দিন যাবৎ রেকি করতেছিল, তাদেরকে আইডেন্টিফাই করা, ধরা খুব ক্রিটিক্যাল। আর আমাদের একটা লিমিটেশন হলো, মানুষ এরকম এই প্রতারণার শিকার হলে তারা অভিযোগ করতে চায় না, একজন বাদী পাওয়া যায় না, একজন মামলা পাওয়া যায় না। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে মানুষ যেন এই জাতীয় প্রতারণার শিকার হলে জিডি না করে যেন মামলা করে, কারণ মামলা না হলে বিষয়টা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ হয় না। এবং আমরা 35টা মোবাইল উদ্ধার করেছি। আমরা এই বিষয়টা নিয়ে আরো ভবিষ্যতে কন্টিনিউয়াস অভিযান চালাবো। নাটোরের একটা বদনামি এটা বলবো, লালপুর, এখানে এই চক্রটা সক্রিয় আছে। তাই আমরা 9 জন এখন আমরা কোর্টে চালান দেব। এটাই হচ্ছে বিষয়। আপনাদের কোনো যদি বিষয় থাকে আমরা শেয়ার করতে পারবো। আমরা 9 জনকে অ্যারেস্ট করেছি। আমরা ছবি দিব আমরা আসামিরা এখানে যে আমরা 2 জন আমার একটা কোয়েশ্চেন ছিল। আমার নাম তারিকুল হাসান, আমি স্টার টেলিভিশন আর বিডি নিউজ 24 এ কাজ করি। সেটা হচ্ছে কিছু সাম্প্রতিক সময়ে আর কি আমরা হচ্ছে এই পদ্মার যে বালুচর আছে, ওখানে যে বৈধ বালুমহল আছে, ওইখানে যাওয়ার চেষ্টা করছি। ওইখানে একটা অজানা আতঙ্ক বিরাজ করে, মানে কোনো নৌকায় ওইখানে যেতে চায় না। এই বিষয়টা আপনাদের জানার সুযোগ হয়েছে কিনা, আর এরকম যদি হয় তাহলে কোনো ব্যবস্থা নেওয়ার বা সাধারণ মানুষের ওইখানে যাওয়ার সুযোগ তৈরি করার জন্য কোনো চেষ্টা করা হবে কিনা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে? ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আমাদের ডিআইজি স্যার সেন্ট্রালি উদ্যোগ নিয়েছে, 2 বিভাগের অফিসারদের নিয়ে খুব শীঘ্রই পুলিশ সুপারদের নিয়ে একটা হবে। আমরা প্ল্যান করতেছি যে আমরা ওই এলাকায় বড় ধরনের এরকম ধরনের একটা অভিযান পরিচালনা করে আমরা সেখানে জানতে পেরেছি বা আপনাদের মাধ্যমে শুনি জনশ্রুতি যে ওখানে অনেক অবৈধ অস্ত্র আছে। আমরা হঠাৎ করেই আমরা হয়তো ওই সমস্ত এলাকায় বড় ধরনের অভিযান পরিচালনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তা আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি আপনাদের সাথে আমাদের কোথাও কোনো গ্যাপ হয় এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। দুঃখ আমি প্রকাশ করে গেলাম। আর আমরা আশা করি যে আমাদের মধ্যে এই সম্পর্কটা ইনশাল্লাহ আরো ভালো থাকবে। একটা শেষ পরীক্ষাটা হচ্ছে যে এই যে প্রতারক চক্রকে ধরা মহিলাদের, তার আগের দিনের ঘটনা, অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার অনিল সরকার তার 45,000 টাকা পকেট থেকে তুলে দিয়েছে এরা এই ঘিরে ধরে। কবে? ওই ট্রাফিক মোড়ে থানায় অভিযোগ করার কথা আমি বলছিলাম, বেশ কয়েকজন আমরা ছিলাম ওখানে। এটা কোনটা? এটা অভিযোগ করেনি মনে হইল।
45,000 টাকা এরকম কোনো আমরা পাইনি। একটা জিনিসকে আমি আপনাদের এমনি বলি যে রেইজ ইউর ভয়েস রিগার্ডিং এনি কমপ্লেইন। আপনি অভিযোগ করতে চান না, আপনারা আমাদের কাছে অনেক লোক আসে, আপনি বললে তো হবে না। বিষয়টা হলো যে অভিযোগ আমার তো বাইন্ডিংস আছে, ঠিক আছে, এই কোনো জিনিস এটা দ্বিতীয়বার আর দরকার নেই। কাজ করছেন এটা বলবেন, আর এই যে গত 6 মাসের পরিসংখ্যান এটা তো এখন দিতে পারবেন না, এটা পরে বলি, কিন্তু ওই সাক্ষাৎকার একটু বলেন যে আইনজীবীর উপর একটু উন্নয়ন হয়েছে বিষয়টা। আচ্ছা, যেটা হলো যে নাটোর আপনারা জানেন একটা খুব গতিশীল ডিস্ট্রিক্ট, এবং এটা নাটোর হলো কয়েকটা জেলার মাঝখানে, এবং সবাই এখান দিয়ে যাতায়াত করে। তো এখানে বিভিন্ন আন্ত জেলারও অনেক চক্র এখানে সক্রিয় আছে, বিভিন্ন সময় আইন শৃঙ্খলা অবনতি ঘটাইতে চায়। তা আমাদের টিম নাটোর যেটা আছি আমরা জেলা পুলিশের, আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা ধরে রাখার জন্য। আমরা মহাসড়কে যেরকম চেষ্টা করছি, ঠিক চুরি ডাকাতি ছিনতাই এইটা প্রতিরোধেও আমরা সর্বাত্মক সচেষ্ট আছি। তা সর্বোপরি যেটা হলো যে নাটোরের জনগণের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা বিধানে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ। হত্যার পরিসংখ্যানটা এই মুহূর্তে আমি দিতে পারবো না। এইটা হলো যে যেটা আমরা যদি কোথাও এই মার্ডার হয়, সেটা হলো যে আমরা এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেই, এবং একই সাথে আমরা আমাদের সাথে তদন্ত করার জন্য আমরা পিবিআই সিআইডি তাদেরকেও রিকোয়েস্ট করি, ঠিক আছে, এবং এইটা নিয়ে আমরা একটা কম্বাইন্ড আমরা অপারেশন পরিচালনা করি, এবং যে কোনো হত্যা মামলা আমরা খুব সিরিয়াসলি দেখবো। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ছোট্ট ব্রেশন দিয়ে শেষ করবো। আসামে আছে। দর্শক, সজাগ নিউজ আপনাদেরকে স্বাগতম। আমি কাউসার হাবিব যুক্ত হয়েছি নাটোর পুলিশ সুপার কার্যালয় থেকে। কিছুক্ষণ আগে কিন্তু ব্রিফিং চলছিল এবং দুইটি মামলার বিষয়ে ব্রিফিং চলছিল। একটি হচ্ছে বড়াইগ্রাম, একটি হচ্ছে লালপুর। এবং বড়াইগ্রামের যে ঘটনা সেটি আলোচিত একটি ঘটনা। কিছুদিন আগেই কিন্তু আপনারা জেনেছেন যে প্রায় যদি বলি 5 এই মাসেরই 5 তারিখে এই ঘটনাটি ঘটেছিল। দাদিকে একজন বৃদ্ধা, সে বৃদ্ধাকে হত্যা করা হয়েছিল মুখ থেতলে এবং নাক মুখ থেতলে। সেই বিষয়ে কিন্তু ব্রিফিং করেছেন তিনি। পুলিশ সুপার মহোদয় যেটি জানিয়েছেন যে তার নিজ নাতনি ফাউজিয়া, তিনি তাকে হত্যা করেছেন স্বর্ণ অলংকার লোভে। এবং সেই সাথে ফাউজিয়া তিনি বিয়ে করেছিলেন একজন মেকানিক্স, এরকম একজন মনিরুল ইসলাম নামের, তাকে বিয়ে করেছেন। এবং তার স্বামীর পারিবারিক অবস্থা ভালো না থাকায় বিভিন্ন সময় দাদি তাকে কটু কথা বলতেন, এবং সেই সাথে তার নাতনি এই বিষয়টিতে তিনি ক্ষিপ্ত হয়েছেন। আমরা বিস্তারিত আরো জানাবো। আমরা একটু দেখাই যে লালপুরে যে ঘটনাটি ঘটেছিল, ইমো হ্যাকার চক্র, সেই ইমো হ্যাকার চক্রের যে 9 জন সদস্য সে গ্রেফতার করেছে, সেই সদস্যদেরকে এখন এই মুহূর্তে কিন্তু পুলিশ সুপার মহোদয়ের কার্যালয় থেকে এখন তাদেরকে কারাগারে নেওয়ার জন্য গাড়িতে নেওয়া হচ্ছে। সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছে। এবং এই হ্যাকারগুলো কিন্তু লালপুরে বসে কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ সুপার মহোদয় বলছিলেন যে প্রায় দীর্ঘ রাত, অনেক গভীর রাত পর্যন্ত তারা মোবাইলে থেকে তারা বিভিন্ন মানুষকে প্রতারণার যেই শিকার হচ্ছেন তাদের কাছ থেকে, সেই ইমো হ্যাকাররা কিন্তু এখন উপস্থিত রয়েছেন। আমি ইমো হ্যাকারদের নামগুলো আমি যদি একটু বলি, ইমো হ্যাকার এখানে যারা যারা রয়েছে, ইমো হ্যাকার নাজমুল হোসেন আশিক রয়েছে, আলতাফ হোসেন দুঃখিত, নাজমুল হোসেন রয়েছে, এমডি ওবায়দুল রয়েছে, তারপরে রয়েছে এখলাস, তারপরে এখানে আরো রয়েছে রাজু আহমেদ, রয়েছে আরিফুল ইসলাম, রয়েছে রুবেল হোসেন, রয়েছে রাসেল, রয়েছে মুন্না আহমেদ। এই 9 জন ইমো হ্যাকারকে দেখতে পাচ্ছেন যে তাদেরকে এখন তুলে নেওয়া হচ্ছে। এবং লালপুরের এই যেই চাঞ্চল্যকর যে ঘটনা, মানুষের মধ্যে কিন্তু লালপুরকে বলাই যায় যে ইমো হ্যাকার চক্রের স্বর্গরাজ্য হচ্ছে লালপুর। ইনকাম নাই কিন্তু বড় বাড়ি করে স্বর্গরাজ্য লালপুর। এবং ইনকাম না থাকলেও কি হয়েছে, তারা এই হ্যাকিং করে কিন্তু তারা বিল্ডিং তুলেছেন এবং কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন। সেই ইনকামটি কিন্তু তাদের রয়েছে হলো ইমো হ্যাকিং এর মাধ্যমে তারা ইনকাম করে থাকেন। শুধু তাই নয়, বড় বড় অফিসার এবং সেই সাথে অন্যান্য যে কর্মকর্তা রয়েছে তাদেরকে টার্গেট করে, এবং ধনাঢ্য ব্যক্তি যারা রয়েছে তাদেরকে টার্গেট করেই কিন্তু মূলত এখানে
তাদেরকে টার্গেট করে মূলত কিন্তু এই ইমো হ্যাকিং এর চক্ররা কিন্তু সক্রিয় থাকেন। এবং সেই সাথে আমরা নাটোর পুলিশ সুপার মহোদয়ের কার্যালয় থেকে সেই প্রেস ব্রিফিংটি দেখাচ্ছিলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ নিউজের সঙ্গেই থাকুন। দর্শকবিন্দু, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের মূল্যবান কমেন্টটি অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই FISB টিভির পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।